হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের WBTA টেস্ট পেপার 2026-এর 3 নম্বর যে স্কুল পেজ 110 হুগলি ডিস্ট্রিক্ট কোশ্চেন, এই যে স্কুল আছে এই স্কুলের MCQ শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই 3টা দাগের অঙ্কগুলো নিয়ে আমি অঙ্কের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তারা এই নম্বরে মেসেজ করবে, হাই পাঠাবে, ঠিক আছে? 8145150357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, হাই পাঠাবে। আমি ডিসেম্বর 5 থেকে 10 তারিখের মধ্যে গ্রুপ করব, সেই গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। সেখানে তোমাদের সমস্ত মাধ্যমিকের ইনফরমেশান এবং যার যে ম্যাথের কোনো প্রবলেম থাকলে সেখানে সেই ম্যাথের প্রবলেমটা করে দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আসবো আমরা MCQ নিয়ে, ঠিক আছে? MCQ 1 নম্বর কোশ্চেন বলেছে, দেখো যে 6 মাস অন্তর দেই বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে? ঠিক আছে, 6 মাস অন্তর মানে 6 মাস পর পর, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক থাকলে 6 মাস অন্তর যদি কোনো অঙ্ক থাকে তাহলে 6 মাস বা 5 মাস 2 মাস অন্তর থাকে, তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব দরকার হবে। তো এখানে কি কি দেওয়া আছে সেটা দেখো। প্রথমে দেওয়া আছে আসল পি মানে 5,000 টাকা দেওয়া আছে, সুদের হার 8 = 20%, সময় n = 1 বছর এবং সুদের পর্ব হচ্ছে যে 12কে যে কটা মাসের অন্তর থাকবে সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? পর্ব পেয়ে যাব। তাহলে সুদের পর্ব পেয়ে গেলাম কত? 12/6 = 2। তাহলে আসল 5,000 টাকা, আর এর মান হচ্ছে 20%, এন এর মান হচ্ছে 1 বছর এবং সুদের পর্ব হচ্ছে 2। যদি সুদের পর্ব জানা থাকে সেক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কি হবে? যখন সুদের পর্ব জানা থাকবে তখন সেক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কী হবে? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে P×1 + R/2। R/2 মানে হচ্ছে পর্ব, R/ সুদের পর্বটা টু দি পাওয়ার R/2/100 টু দি পাওয়ার পর্ব ইন্টু n মানে সময় এবং সুদের পর্ব। ঠিক আছে, ফর্মুলাটা বুঝতে পারলে? তাহলে পি মানে 5,000, 1 প্লাস আর মানে 20/2/100, আর 2কে 1 দিয়ে গুণ করলে কী পাবো? 2 পাবো। তাহলে 5,000 ইন্টু 1 প্লাস এই যে এখানে 2 দিয়ে ভাগ করলে কী পাবো? 20কে 10 পাবো, 10/100 টু দি পাওয়ার 2। তাহলে 5,000 ইন্টু এই যে 0 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 1/10। তাহলে 1 প্লাস 1/10, এটা যদি আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে কী পাবো? 11/10 পাবো। ঠিক আছে, ওখানে লিখেছি 11/10, তার স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো। এবার দেখো 11/10 স্কোয়ার মানে কি দুবার আছে, তাহলে 5,000 গুণিত 11/10 গুণিত 11/10। তাহলে এখানে একটা শূন্য, এটা একটা শূন্য, এটা শূন্য, এই শূন্য কাটছে, তাহলে পড়ে থাকছে কি 50 গুণিত 11 গুণিত 11, এটা গুণ করলে আমরা কী পাবো? 6,050। এবার আমাদের কী বের করতে বলে? সুদ বের করতে বলেছে। এটা আমরা কী পেলাম? সমূল চক্রবৃদ্ধি পেলাম। এবার আমাদের বের করতে হবে সুদ। তো সুদের পরিমাণটা হবে কি বলতো? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলের পরিমাণটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে 6,050 থেকে 5,000 বাদ দিলে কী হতে হচ্ছে? 1,050। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1,050 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে যদি x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হয় তবে y - z সমানুপাতিক কত? যদি x সমানুপাতিক y, x সমানুপাতিক z হয় তবে y - z সমানুপাতিক কত হবে? তো বের করার চেষ্টা করি। তো প্রথমে দেখো আমার কী ছিল? x সমানুপাতিক y। তাহলে কোনো সমানুপাতিকটা যদি আমরা উঠাই বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা সমান নিয়ে একটা কনস্ট্যান্ট নিতে পারবো। তাহলে বা x সমান লিখতে পারবো k1 × y। সমানুপাতিকটা বাদ দিয়ে সমান আর একটা কনস্ট্যান্ট k1 নিলাম। তাহলে অতএব এখান থেকে আমরা তাহলে y সমান কী পাবো? তাহলে y সমান পাবো x/k1।
একই রকমভাবে এক্স সমানুপাতিক জেড, তাহলে এক্স সমান সমান কী পাবো, কে টু জেড, এখানে কনস্ট্যান্টটা কে টু নিয়ে নিলাম, তাহলে জেডের মান কত পাবো, জেডের মান পাবো এক্স বাই কে টু। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই আর জেডের মান পেয়ে গেলাম, আমাদের বের করতে বলেছি কি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড সমান সমান কী পাবো, এক্স বাই কে ওয়ান মাইনাস এক্স বাই কে টু। তাহলে এক্স কমন যাচ্ছে এখানে, ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে তোমার কী কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমনে পড়ে থাকছে কি ওয়ান বাই কে ওয়ান মাইনাস ওয়ান বাই কে টু। এবার দেখো তো যে এই টার্মটা, এই পুরো টার্মটা একটা কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক পদ, তাহলে এই ধ্রুবক পদটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী হবে, এটাকে বাদ দিয়ে দিলে সমান চিহ্নটা উঠে কী হয়ে যাবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে, কারণ এই সমান আর কনস্ট্যান্টটা বাদ দিলে কী হয়ে যাবে, সমানুপাতিক চলে আসবে। তাহলে আমার অ্যান্সার হয়েছে কি বলতো, অপশন এ এক্স, ওয়াই মাইনাস জেড সমানুপাতিক কী হবে, এক্স হবে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজে এবিসি, এই এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি বলে দিয়েছে, যে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি সমান সমান 25 সেমি, বিসি সমান 14 সেমি, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি সেই ত্রিভুজটা আঁকতে যাই, তাহলে যে এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, এই এবি ত্রিভুজের এবি আর এসি দেওয়া আছে কত, 25 সেমি দেওয়া আছে, বিসি দেওয়া আছে কত, 14। তাহলে আমাকে বের করতে বলেছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, মানে এডির মান বের করতে বলেছে। এবার দেখো যে এ বিসি ত্রিভুজের এডি যদি লম্ব হয়, তাহলে এই লম্ব এই জায়গাটা কী কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আর আমার বের করতে বলেছে এটা, তাহলে এটা যদি 90 হয়, তাহলে একটা কোণ যদি 90, একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটা কী হবে, সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এবার দেখো আমার এখানে এটা হচ্ছে কি পেলাম, এটা তোমার পেয়ে গেলাম লম্ব। ঠিক আছে, আর সমকোণের বিপরীত বাহুটা কী হয়ে যাবে, অতিভুজ, আর এটা হয়ে গেল তোমার কি ভূমি। তাহলে এখানে তোমার দেখো যে আমার এবি দেওয়া আছে বা এসিও দেওয়া আছে, এই পার্টটা করলে হবে। তো এবি সমান সমান দেওয়া আছে 25 সেমি, আর বিসি দেখো এই বিসি সমান সমান দেওয়া আছে কত, 14 সেমি, আর বিসি বাহুকে ডি বিন্দুটা কি সমদ্বিখণ্ডিত করছে, তাহলে বিডি সমান কি পাবো, তাহলে বিডি সমান সমান পাবো যে বিসিকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো বিডি, তাহলে বিডি সমান সমান পাচ্ছি হাফ ইন্টু বিসি, তাহলে হাফ ইন্টু বিসির মান কত, 14 সমান সমান 7 সেমি। তাহলে এখানে আমার বিডির মানটা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটা কীরকম হলো, এটা যদি ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ, তাহলে এটা এ, বি, এটা ডি, এটুকুটা পেলাম। তাহলে এখন এবির মান পেয়ে গেছি আর বিডির মান পেয়ে গেলাম, তাহলে এটা বের করতে পারবো আশা করছি। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তো লম্ব সমান সমান কী হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে √ অতিভুজ এখানে কত এবি, তো এবি স্কোয়ার মাইনাস ভূমি কত এখানে বিডি, তোমার বিডি স্কোয়ার, তাহলে সমান, তাহলে এবির মান দেওয়া ছিল আমাদের, দেখবে এবির মান দেওয়া ছিল কত, এখানে এবি সমান সমান 25 সেমি, এবি সমান সমান 25 সেমি, আর বিডি সমান সমান 7 সেমি, এটা এবি এবং বিডির মানটা শুধু বসাবো। ওকে, তাহলে এখানে এবি স্কোয়ার মানে কি 25 স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মানে 7 স্কোয়ার, 25 স্কোয়ার করলে 625, আর 7 স্কোয়ার করলে 49, 625 থেকে 49 বাদ দিলে 576, আর 576-এর বর্গমূল করলে আমরা কি পাবো, 24 সেমি পাবো। ঠিক আছে, 576 বর্গমূল করলে হবে 24, তাহলে আমার এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অপশন বি, 24 সেমি। ঠিক আছে, এবার অনেকে বলবে যে বর্গমূল 24 কীভাবে পেলাম, বর্গমূল কীভাবে করব, তাদের জন্য একবার বর্গমূলটা কীভাবে করতে হবে একবার শিখে নাও। আমাকে বর্গমূল করা যায় দুরকমভাবে, একটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে, একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে শেখাচ্ছি। দেখো যে এই 576টা প্রথমে লিখব, যে 576 এই বরাবর একটা দাগ টানবো, টেনে এবার কি করব, যে উপরের ডান দিক থেকে 2 ঘর নেব প্রথমে, মানে ডান দিক থেকে আসবো বাঁ দিকে 2 ঘর, এখানে 3টা যেহেতু, তো প্রথমে 2 ঘাতায় একটাই পড়ছে, একটি নিতে হবে। এবার দেখো আমাকে ভাগ করতে হবে 5 সংখ্যাটা দেখে, তো 5 দেখলাম, তাহলে আমাকে বর্গের ফর্মুলা পড়তে হবে,
যে 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9। এবার এখানে দেখো যে এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে যাচ্ছে আমরা কী পাচ্ছি 149, কিন্তু আমার এখানে কত আছে 5 আছে। তাহলে এখানে 9টা নেওয়া যাবে কি 3-এর বর্গ নেওয়া যাবে কি যাবে না, কার বর্গ নিতে হবে 2-এর বর্গ নিতে হবে। তাহলে 2-এর যদি বর্গ নিই আমরা, তাহলে 2-এর বর্গ নিলে কী পাবো, তাহলে এখানে কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, তা 2-এর বর্গ নিলে এখানে কত পাবো 4। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1। এবার ভাগের মতো করে ভাগে কী করতাম একটা সংখ্যা নামাতাম, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কী করতে হবে পরপর দুটো সংখ্যা নামাতে হবে, জোড়া সংখ্যা নামাতে হবে। এরপরে কী করব এই বরাবর একটা দাগ টানবো, তাহলে এই যে প্রথমে যেটা পেলাম 2 তার ডবল নিব, এখানে কত 4। এবার দেখবো আমার এই লাস্টে কত আছে 6 আছে। যেমন এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে লাস্টে 6 আসে। তাহলে দুটো সংখ্যা আছে, একটা আছে কত 4 আসে আর একটা কত 6। তাহলে আমাকে করতে হবে এই 4 যেটা পেয়েছি এখানে এই 4টা, এই 4টা প্রথমে আমাকে বসাতে হবে, 4 বসাতে হবে। 4-এর পরে হয় 4 বা 6 বসাতে, তো 4 যদি বসাই তো 4 দিয়ে গুণ করতে হবে। আবার যদি 4-এর পরে যদি 6 বসাই তো 6 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে দেখবে যে 4 দিয়ে কিন্তু আমার 176 চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে কত 4। তাহলে বর্গমূলটা আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে অ্যান্সার হয়েছে আমার কী বলতো অপশান বি 24 সেমি। নেক্সট কোশ্চিন দেখো এবার। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত হবে? সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ইন্টু সাইন 47 এর মান। তো প্রথমে আমরা কী করবো, এটা হচ্ছে এটা অঙ্কটা হচ্ছে পুরো কোণের চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। তো আমরা কি করছি যে সাইন 43 ডিগ্রি রেখে দিলাম, কস 47-এর পরিবর্তে অর্থাৎ 47 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো, সরি এখানে করছি তোমার সাইনটাকে চেঞ্জ করছি, তো কস 47টা থেকে গেছে, সাইন 43-এর পরিবর্তে লিখতে পারো দেখো তো 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। কারণ দেখো 90 থেকে 47 বাদ দিলে আমরা কিন্তু 43 পাবো, ঠিক আছে। আর সাইন তো আছেই, 43-এর পরিবর্তে লিখলাম 9 মাইনাস 47 ডিগ্রি, আর কস 47 থাকলো একই রকমভাবে এই কস কস 43 আছে, তাহলে এই 43-এর পরিবর্তে আমরা লিখলাম 90 মাইনাস 47 ডিগ্রি, বাকি যা আছে থাকলো। এবার দেখো যে কস 47 এটা আমরা ফর্মুলা জানি যে সাইন তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে তোমার কস থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমার সাইন আছে 90 মাইনাস থিটা, থিটার পরিবর্তে কত আছে এখানে 47 আছে, তাহলে আমরা লিখতে পারবো কি কস 47। তাহলে কস 47 ডিগ্রি ইন্টু কস 47 আছে, প্লাস এটাও লিখতে পারবো কি সাইন 47, কসের পরিবর্তে কি হয় সাইন, তো সাইন 47 ইন্টু সাইন 47, তাহলে পাচ্ছি কি কস স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। এবার তুমি বলো যে এবার সাইন স্কোয়ার থিটা, আমরা একটা ফর্মুলা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এখানে থিটার পরিবর্তে আছে কি 47, তাহলে কস স্কোয়ার 47 প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি সমান সমান হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো অপশান বি 1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 6 সেমি 8 সেমি ও 10 সেমি, 6 সেমি 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলক গলে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকটির ব্যাস কত? তাহলে 6 সেমি 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধের নিরেট একটা গোলককে গলিয়ে একটা বড় একটা গোলক তৈরি করলো, নতুন একটা গোলক তৈরি করলো সবটাকে মিলিয়ে, তো সেই গোলকের যে গোলকটা তৈরি করলো সেই গোলকটির ব্যাস কত হবে? তা ব্যাস কখন বের করতে পারো আমরা, ব্যাসার্ধ বের করতে পারো তারপরে, তাহলে আমাকে প্রথমে যে নতুন গোলকটা তৈরি হলো সেই নতুন গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তো নতুন গোলকটা মানে কি যে এই গোলকের আয়তন, এই 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আয়তন 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আয়তনের সমষ্টিটি হচ্ছে এটার আয়তন। তাহলে প্রথমে আমরা 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন বের করব। তো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন কী হবে, আমরা কি জানি ব্যাসার্ধ যদি আর হয়, কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেক্ষেত্রে আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে আর এর মান কত হচ্ছে 6, তাহলে 4/3 পাই 6 কিউব ঘন সেমিটা থাকলো। তোমাদের কিন্তু এত লিখে লিখে না করলে হবে, ঠিক আছে। তোমরা যদি ডাইরেক্ট মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো তো করে নেবে, আমি তোমাদের বোঝানোর জন্য
সম্পূর্ণ লিখে লিখে করছি, ঠিক আছে। তো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হিসেবে কত 4/3 পাই 6 কিউব। একই রকমভাবে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে কি 4/3 পাই 8 কিউব। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে 4/3 পাই 10 কিউব। তাহলে 6 সেমির জন্য 4/3 পাই 6 কিউব, 8 সেমির জন্য তোমার 4/3 পাই 8 কিউব, আর 10 সেমির জন্য 4/3 পাই 10 কিউব। আর এই তিনটার আয়তনের যোগফল তোমার কি হবে 4/3 পাই আর কিউব। কারণ কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। তাহলে এটা বড় গোলকটা তৈরি হলো, আর ছোট গোলকটিকে এটি টুকরো গোলকটিকে তৈরি করে পুরোটা পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমাকে আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে। আর আর এর মান বের করলে গেলে আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে এখানে দেখো যে 4/3 পাই আর কিউবটা রেখে দিলাম, আর এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিলাম। তাহলে 4/3 পাই কমন নিলে পড়ে থাকছে কি 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব। তাহলে এখানে দেখো 4/3 পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে এখানে কত আর কিউব ইজিক্যাল টু 6 কিউব করলে 216, 8 কিউব করলে 512, আর 10 কিউব করলে 1000। তাহলে আর কিউব সমান এটি যোগ করলে আমরা পাবো কত 1728, ঠিক আছে। 216, 512 আর 1000-এর যোগ করলে আমরা 1728 পাবো। তাহলে আর কিউব সমান এই 1728-এর পরিবর্তে লিখতে পারবো আমরা কি বলতো 12 কিউব, কারণ 12কে 3 বার গুণ করলে তোমার কি আসবে 1728 আসবে। ওকে, বুঝতে পেরেছো। তাহলে 3 উপরে মিলে যাচ্ছে, তাহলে আর এর মান কত হবে, তাহলে আর সমান হয়ে গেছে কত 12। আমাকে কি বের করতে বলেছে ব্যাস বের করতে বলেছে, আর ব্যাস হচ্ছে কি জানি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে নতুন গোলকটির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, নতুন গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর 12 সেমি, তাহলে ব্যাস কত হবে 12 × 2 = 24 সেমি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো অপশন বি 24 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা এমসিকিউর 6 নম্বর কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ লাস্ট কোশ্চেন। আর এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 11। যে নিচের যে সংখ্যাগুলি আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলির সংখ্যাগুরু মান হচ্ছে 11। তাহলে এক্সের মান কত হবে। তাহলে সংখ্যাগুরু মান কি, সংখ্যাগুরু মান হচ্ছে কোনো তথ্যের মধ্যে সবচেয়ে বেশি যে টার্মটা থাকবে সেটা হচ্ছে সেই তথ্যের সংখ্যাগুরু মান, বা সেই সংখ্যাগুলির সংখ্যাগুরু মান সংখ্যাগুলির। তাহলে এই যে তথ্যটা আছে দেখো, এই তথ্যর মধ্যে 11 3 বার আছে এবং তার সঙ্গে 14 3 বার আছে, তার মানে কি দুটো সেম আছে। তাহলে যেটা বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এক্সের জায়গায় কত ধরলে এর সংখ্যাগুরু মানটা 11 হবে। তো যদি আমরা এক্সের মানটা 11 ধরি, তাহলে 11 কত হয়ে 4টা হয়ে যাচ্ছে, সর্বাধিক হয়ে যাচ্ছে। তাহলে 11টি হচ্ছে সংখ্যাগুরু মান, আর ওটি বলেছে এখানে যে নিচের সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 11। তাহলে এক্সের মান কত হবে, তাহলে এখানে এক্সের মান হবে কত 11, অপশন এ। তাহলে এক্সের মান 11 দিব, তাহলে তো আমি সংখ্যাগুরু মান 11 পাবো। যদি আমার এখানে সংখ্যাগুরু মান 14 থাকতো, তাহলে আমাকে এখানে এক্সের মান 14 হতো। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো প্রথম যে কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে ax² + 12x + 9 = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে a এর মান কত। তাহলে আমরা এটা জানি, একটা দ্বিঘাত সমীকরণ যদি ax² + bx + c = 0 হয়, তাহলে সেক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি b² - 4ac = 0 হয়, অর্থাৎ নিরূপকটা 0। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে দেখো, এবার এই সমীকরণটা সেম আছে, জাস্ট ax² সহগটা একই আছে, বাকিটা আলাদা আছে। তো এই সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করি, এর জায়গায় এর মান আর বি এর মান হচ্ছে 12 আর সি এর মান হচ্ছে 9। তাহলে আমাদের কি যে যেহেতু সমীকরণটা বাস্তব ও সমান বলেছে, তাহলে b² - 4ac কী হয়ে যাবে 0 হয়ে যাবে, অর্থাৎ নিরূপকটা কী হবে 0 হবে। তাহলে নিরূপকটা কী বললাম যে b² - 4ac। তাহলে b², তাহলে এই সমীকরণে b এর মান কত 12, তাহলে 12² - 4 এর মান, এ মানে a আছে a × c, c এর মান কত এখানে
9, তো 9 ইজিক্যাল টু 0। তাহলে 12 স্কোয়ার করলে কী পাচ্ছি 144 মাইনাস 4কে 9 দিয়ে গুণ করলে 36, 4 9 36 এ ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস 36 এ ইজিক্যাল টু এটাকে 140কে সমানের পাশে আসলে মাইনাস 140 হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 36 এ ইজিক্যাল টু 144। তাহলে এ ইজিক্যাল টু কী পাবো 140/36, আর 36কে 4 দিয়ে গুণ করলে আমরা 140 পাবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 4। ঠিক আছে, তারপরে 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার দ্বিতীয় বছরের সুদ প্রথম বছরের সুদ অপেক্ষা ড্যাশ টাকা বেশি। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের যে সুদটা পাবো, তো বলছে যে দ্বিতীয় বছরের সুদটা প্রথম বছরের সুদ অপেক্ষা বেশি হবে। অবশ্যই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা বেশি হবে নেক্সট ইয়ার। তো কত টাকা বেশি হচ্ছে সেটা বের করতে বলেছে। তো প্রথমে যখন আমরা পি 5,000 টাকা ধরলাম আর 8% এন হচ্ছে 1 বছর, সেক্ষেত্রে তোমার সুদ কত? ঠিক আছে, সেক্ষেত্রে সুদের পরিমাণ হবে যে পি ইন্টু 1+r/100 মাইনাস পি টাকা। এটা হচ্ছে সুদ। ঠিক আছে, এটা সমূল চক্রবৃদ্ধি না, এটা সুদ বের করছি। তো সুদ বের করার ফর্মুলা হচ্ছে p×1+r/100 মাইনাস পি টাকা। এবার পির মান কত 5,000, আর এর মান 8, 100, আর এন এর মান 1 মাইনাস পি আবার 5,000। জাস্ট আমরা মানটা বসালাম। এবার দেখো 5,000 গুণিত এই 1+8/100 পরিবর্তে লিখতে পারবো 108/100। কেন? দেখো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করতে যাই তাহলে কী পাবো, লসাগু কত হয় 100 লসাগু। তাহলে এখানে কিছু নেই, মানে 1 দিয়ে ভাগ করলে 100, আর 100কে 1 দিয়ে গুণ করলে কী পাবো 100, প্লাস 100 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে 8 গুণ করলে কী পাবো 8। তাহলে 100 + 8 মানে কি 108, আর নিচে 100 আছে থাকলো। তাহলে আমরা কী পেলাম 108/100 আর মাইনাস 5,000। এবার দেখো এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর 50 আর 108 গুণ করলে পাবো আমরা 5,400। 50কে 108 দিয়ে গুণ করলে 5,400, আর মাইনাস 5,000 আছে, সমান কত হচ্ছে তোমার 400। তাহলে প্রথম বছরে তোমার সুদের পরিমাণটা হচ্ছে 400 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নেক্সট ইয়ারের সুদটা যে পাবো সেটা কি হয়ে যায়, যে সুদটা পেলাম সেটা আসল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আসল কত হবে, পি সমান হবে 5,000 + 400, কারণ আসল অরিজিনাল 5,000 ছিল এবং সুদ পেয়েছে তোমার 400 টাকা। আর যে সুদটা পাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেই সুদের পরিমাণটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, আসল হয়ে যায়, সে আসলের উপর ভিত্তি করে আবার সুদ পাবে। তাহলে পি সমান হয়ে গেল কত 5,400, আর এর মান 8%, সময় n 1 বছর। তাহলে সুদ কত পাবো একই রকমভাবে বের করবো। সুদের ফর্মুলাটা কি, যে p×1+r/100 মাইনাস পি। তাহলে 5,400 টু 1+8/100 মাইনাস 5,400। তাহলে 5,400 গুণিত এটা তো আমরা আগে করলাম, কত পাবো 1+8/100 পরিবর্তে লিখতে পারবো 108/100 আর মাইনাস 5,400। তাহলে 0 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 54 আর 108, আর 54 108কে গুণ করলে পাবো 5,832, আর মাইনাস 5,400 বিয়োগ করলে কী পাবো 432। তাহলে আমরা প্রথম বছরে সুদ পেয়েছিলাম 400 টাকা, আর সেকেন্ড বছরের সুদটা পেয়েছি তোমার 432 টাকা। তাহলে কত বেশি সুদ পাচ্ছে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের সুদটা কত পাবে? তাহলে 432 থেকে 400 বাদ দিলে পেয়ে যাবো কত 32। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 32 টাকা। তাহলে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে তোমার 32 টাকা বেশি পাবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর বলেছে যে দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 196:169 হলে তাদের বাহুগুলির অনুপাত কত? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যদি এত হয় তাহলে বাহুগুলির অনুপাত কত? তো ধরে নিলাম যে প্রথম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a1 একক। তাহলে ক্ষেত্রফল কি পাবো? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে প্রথম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে ক্ষেত্রফল কি হবে √3/4 ইন্টু a1 তার স্কোয়ার বর্গ একক। এবং দ্বিতীয় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a2 হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে
√3/4 ইন্টু a2 তার স্কোয়ার বর্গ একক। আর এই দুটার অনুপাত ক্ষেত্রফল মানে a1 আর a2 এর ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া আছে তোমার কি বলতো 196:169। তাহলে শর্ত হিসেবে লিখতে যাই, শর্ত হিসাবে যে a1/a2 মানে ক্ষেত্রফলের দুটার অনুপাতটা দেওয়া আছে কত 196/169। তাহলে a1 কি পেয়েছিলাম 4/3 a1 স্কোয়ার, আর a2 পেয়েছিলাম 4/3 a2 স্কোয়ার, এটা থাকলো। তাহলে তোমার 4/3 কেটে যাচ্ছে, তাহলে a1/a2 মানে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার লিখতে পারবো a1/a2 তার স্কোয়ার ইজিক্যাল টু 196/169। তাহলে a1/a2 লিখতে পারবো √196/169। এবার 196 এবং 169 বর্গমূল হয়ে যাবে কি 14/3। তাহলে 196 এর বর্গমূল হচ্ছে 14 আর 169 এর বর্গমূল হচ্ছে 13। তাহলে আমরা a1/a2 সমান কি পেলাম 14/13 সমান 14:13। তাহলে আমাদের সে বাহুর দৈর্ঘ্যগুলির অনুপাত হয়ে গেল তোমার 14:13। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো 14:13। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে আসি 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন স্কোয়ার 50° প্লাস সাইন স্কোয়ার 40° মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0 হলে এক্স এর মান বের করো। তো সাইন স্কোয়ার 50 প্লাস সাইন স্কোয়ার 40 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল 0 থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা কি করছি যে সাইন স্কোয়ার 50° থাকলো, আর এই যে 40° আছে সাইন স্কোয়ার 40°, সেই 40°-র পরিবর্তে আমরা লিখতে পারবো 90° মাইনাস 50°। সাইন স্কোয়ার 90 মাইনাস 50, কারণ 90 থেকে 50 বাদ দিলে 40, তাহলে সাইন স্কোয়ার কী পেলাম 90° মাইনাস 50° আর মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে সাইন স্কোয়ার 50° প্লাস এই যে এই ফর্মুলা আমরা কি জানি যে এই ফর্মুলা কি জানি যে সাইন 90° মাইনাস থিটা সমান সমান কি জানি কস থিটা। ঠিক আছে, এবার স্কোয়ার থাকলে এখানে কি হবে স্কোয়ার হবে। তো সাইন স্কোয়ার 90 মাইনাস 50, থিটার পরিবর্তে কী আছে 50, তা লিখতে পারবো কি কস স্কোয়ার 50°। তো সাইন স্কোয়ার 50° প্লাস কস স্কোয়ার 50° মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার দেখো আমরা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখানে থিটার পরিবর্তে 50 আছে, তাহলে সাইন স্কোয়ার 50° প্লাস কস স্কোয়ার 50° মান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার থাকলো আর 1টাকে সমান বলে কী হয়ে যাবে -1, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এক্স সমান সমান কী পেয়ে যাবো +-1। ঠিক আছে, এক্স সমান সমান কী হয় বলো তো যে √+ √1, আর 1-এর বর্গমূল করলে 1ই হয় +-1। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কী বলো তো এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে এক্সের মানটা হয়ে যাবে তোমার +-1। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর। 21 সেমি ধার বিশিষ্ট কোনো ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে তার ঘনফল এতটি সেমি। 21 সেমি ধার বিশিষ্ট কোনো ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলকটি কাটা যাবে তার ঘনফলটা কত, অর্থাৎ আয়তনটা কত। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 21 সেমি। তাহলে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে সর্ববৃহৎ গোলকের ব্যাসটা হচ্ছে 21 সেমি। সর্ববৃহৎ গোলকের ব্যাসটা হচ্ছে 21 সেমি। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 21 সেমি হয় তাহলে সর্ববৃহৎ গোলকটির সর্ববৃহৎ ব্যাস মানে সর্ববৃহৎ গোলকটির ব্যাস হয়ে যাবে ওই বাহুর দৈর্ঘ্যই। তাহলে বাহুর দৈর্ঘ্য বা অর্থাৎ ব্যাস পেয়ে গেলাম 21 সেমি। তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ কী পাবো 21/2 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমাকে বের করতে বলেছে গোলকের আয়তন অর্থাৎ ঘনফল। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কী জানি 4/3 πr³ ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর এর মান পেয়ে গেছি 21/2। যেহেতু কিউব আছে তো 21/2কে 3বার গুণ আকারে রেখে দিয়েছি। তাহলে কাটাকাটি করে দেখছি দেখো যে তোমার এখানে তোমার 3 × 7 = 21, 3 3 কেটে যাচ্ছে। তোমার এদিকে 2 আর 2 4, এটা 4 কেটে গেল। তারপরে তোমার এই দুইটা তোমার 11 2 22 হচ্ছে। তাহলে পড়ে থাকছে 11 × 21 × 21। তাহলে গুণ করলে আমরা কী পাবো বলো তো 4851 ঘন সেমি। তাহলে গোলকটির আয়তন হয়ে যাবে কী বলো তো 4851 ঘন সেমি। ওকে, নেক্সট 6 নম্বর এবং শূন্যস্থানের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে দেখো যে x1 x2 x3 এমন 3টি পর্যবেক্ষণ জন্য
x1 লেস দেন x2 লেস দেন x3 হয়। তার মানে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজানো, ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। তাদের গড় মান ও মধ্যমান যথাক্রমে 30 ও 20 হয়, মানে গড় মান দেওয়া আছে আর মধ্যমান দেওয়া আছে। তাহলে x3 মাইনাস x1 সমান সমান যদি 50 হয়, তাহলে x1 এর মান কত? তাহলে এই অঙ্কটা কীভাবে করবে দেখো, যে প্রথমে আমরা দেখো যে কী দেওয়া আছে তথ্যটা দেওয়া আছে তোমার x1 লেস দেন x2 লেস দেন x3, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। তাহলে ঊর্ধ্বক্রম সাজানো থাকে, তাহলে দেখো যে মধ্যমা, তাহলে এখানে তোমার n কত, n এর মান কত 3, n এর মান 3, তার মানে কি 3টা কত, 3টা কত অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি হয় সেক্ষেত্রে মধ্যমার ফর্মুলা কী হয়? যদি অযুগ্ম হয় তো সেক্ষেত্রে ফর্মুলা কী হয়, যে n+1/2 তম পদ। তাহলে n+1/2 তম পদ, তাহলে n এর মান এখানে কত 3, তাহলে 3+1/2 মানে কি 4/2, মানে কি 2 তম পদ। আর দ্বিতীয় নম্বরের পদে কি আছে x2, তাহলে x2 মধ্যমাটা কী হয়ে যাবে x2 হয়ে যাবে। আর কোশ্চিনে মধ্যমা দেওয়া আছে কত 20, ওকে। তাহলে অতএব x2 সমান সমান লিখতে পারবো 20। এখানে দেখো এই যে তাদের মধ্যমান গড়টা দেওয়া আছে 20 এবং গড় মানটা দেওয়া আছে কত 30। তাহলে গড় কীভাবে বের করবো, মধ্যমা পেয়ে গেলাম x2 সমান সমান 20, গড় হচ্ছে কি যে তথ্যটা দেওয়া আছে সে তথ্যটির যোগফল দিয়ে যেটা যে কটা আছে তাই দিয়ে ভাগ, তার মানে কি x1 প্লাস x2 প্লাস x3/3, আর এটা গড় সমান সমান দেওয়া আছে কত 30। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু 30, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো x1 প্লাস x2 প্লাস x3 ইজিক্যাল টু 90। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা কি করছি, এই যে x2 মানটা পেয়েছি, সেই x2 মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে x2 মানটা 2 নং সমীকরণে বসালে আমরা দেখো একটা সমীকরণ পাবো কীরকম, যে x1 প্লাস x2 মান 20 বসালাম প্লাস x3 ইজিক্যাল টু 90। তাহলে x1 প্লাস x3 ইজিক্যাল টু 90 মাইনাস এটা কিছু 20 হয়ে যাবে। তাহলে x1 প্লাস x3 ইজিক্যাল টু কী পেয়ে গেলাম 70 পেয়ে গেলাম, এটা 3 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কী পেলাম, যে x1 প্লাস x3 ইজিক্যাল টু 70। আবার আমরা প্রথমে কোশ্চিনে একটা জিনিস জানতাম, সেটা কী ছিল, যে x3 এই যে x3 মাইনাস x1 ইজিক্যাল টু 50, তো এইটা এবং এই সমীকরণটা আমরা যোগ বিয়োগ করবো, ঠিক আছে। তো x1 প্লাস x3 ইজিক্যাল টু 70 এই সমীকরণ লিখে, আর যেটা তোমাদের কোশ্চিনে দেওয়া ছিল মাইনাস x1 প্লাস x3, কোশ্চিন লেখা আছে অ্যাকচুয়ালি x3 মাইনাস x1, তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারবো আমরা মাইনাস x1 প্লাস x3, ওটাই লিখেছি ইজিক্যাল টু 50। যোগ করলে কী হবে দেখো, প্লাস x1 মাইনাস x1 বাদ চলে যাচ্ছে, তাহলে প্লাস x3 মানে কি 2x3 ইজিক্যাল টু এই দুটো যোগ করলে পাচ্ছি 120। তাহলে x3 মান পেয়ে যাবে 120/2 সমান সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলছে 60। তাহলে তোমার x2 পেয়ে গেলাম তোমার 20, x2 মান পেয়ে গেলাম 20, আর x3 মান পেয়ে গেলাম তোমার 60। এখানে তোমার x2 মান পেয়ে গেছি 20, আর x3 মান পেয়ে গেলাম তোমার 60। তাহলে x1 এর মান বের করতে পারবো। আমাদের এই যে সমীকরণটা পেয়েছি এখানে, যে x1 প্লাস x3 ইজিক্যাল টু 70, তাহলে এখান থেকে আমরা x1 এর মান বের করতে পারবো। তাহলে x1 সমান সমান কী হবে 70 মাইনাস x3, আর x3 কী হয়ে যাবে x1 প্লাস 60 ইজিক্যাল টু 70, কারণ x3 মান 60 পেয়েছি। তাহলে x1 ইজিক্যাল টু কি 70 মাইনাস 60 সমান সমান 10। তাহলে আমাকে বের করতে বলেছে কার মান, x1 এর মান বের করতে বলেছে। তাহলে x1 সমান সমান কত পেয়ে গেলাম, আমাকে বের করতে বলেছে কার বলো তো x1 এর মান। তাহলে x1 এর মান কত হয়ে যায় বলো তো 10, ওকে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা আসি সত্য বা মিথ্যায়, ঠিক আছে। আর সত্য মিথ্যার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ওকে। তাহলে দেখো যে সত্য মিথ্যার প্রথম কোশ্চিন দেখো, যে x/y ইজিক্যাল টু 3/7 এবং x প্লাস ওয়াই ইজিক্যাল টু 10 হলে x² প্লাস y² ইজিক্যাল টু 58 হবে। তো আমাদের যে সমীকরণ দেওয়া আছে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 10, এটাকে 1 নম্বর রেখে দিলাম, কাজে লাগবে, ঠিক আছে। এবার আমার যেটা দেওয়া আছে x/y ইজিক্যাল টু 3/k, এখান থেকে কী করছি,
যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে কি উপরেরটা যোগ নিচেরটা বা উপরেরটা বিয়োগ নিচেরটা। তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে সমানের ওপরে সেম করতে হবে 3+7/3 - 7, যেটা কী করলাম যোগ ভাগ প্রক্রিয়া করলাম। ওকে, এবার দেখো যে আমার এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু আমার দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত 10, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কী বসলাম 10 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 3 আর 7 যোগ করলে 10 আর 3 থেকে মাইনাস 7 বিয়োগ করলে -4। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো দেখো, কোনাকুনি গুণ করলে যে 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু -40, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু -40/10 সমান -4। তাহলে এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলাম -4 আর এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পেয়েছিলাম 10। তাহলে এখন আমরা কি করব, সেই সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান 10 আর এক্স মাইনাস ওয়াই সমান -4। তাহলে যোগ করলে কী পাবো 2x আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, আর এদিকে পাচ্ছি 10 থেকে 4 বাদ দিলে কত 6। তাহলে এক্স সমান কি 6/2 সমান 3। তাহলে আমরা এখানে এক্সের মানটা পেয়ে গেলাম কত 3 পেলাম, ঠিক আছে। এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে এই যে সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই 10 বা এক্স মাইনাস ওয়াই -4, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো এক জায়গায় এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান বের করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 10 দেওয়া আছে, তাহলে এক্সের মান আমরা 3 পেয়েছি, তাহলে এক্সের জায়গায় 3 বসলাম প্লাস ওয়াই ইজিক্যাল টু 10, তাহলে ওয়াই সমান কী পাবো 10 - 3 সমান 7। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম, এক্সের মান পেলাম 3, ওয়াইয়ের মান পেলাম 7। তাহলে এখন আমাকে বের করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি 3 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 7 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 7 স্কোয়ার 49। তাহলে যোগ 9 এবং 49 যোগ করলে আমরা কী পাবো 58। তার মানে এটা কি হবে সত্য হবে, ঠিক আছে, ওরা সত্যই বলেছে। নেক্সট কোশ্চেন দেখো এবার 2 নম্বর কোশ্চেন কী বলেছে, 2 নম্বর বলেছে যে কোনো আসল 6 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হার উহা 10 বছরে 3 গুণ হবে। যে কোনো আসল 6 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে উহা 10 বছরেও 3 গুণ হবে। 6 বছরে যেটা দ্বিগুণ হবে 10 বছরে কি বলছে 3 গুণ হবে, মানে সেম হবে সুদের হারটা কী হবে সেম হবে। তো দেখি আমরা সুদের হারটা সেম হচ্ছে কিনা। যদি কোনো আসল কোনো বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে কী বলতো সুদ এবং আসলের পরিমাণটা কী হবে সেম হবে। তাহলে আসল আর সুদ সমান ধরলাম কত x টাকা আর সময় কত 6 বছর। তাহলে এক্ষেত্রে আমরা দেখো শর্ত হিসেবে লিখতে পারবো কি যে আই ইন্টু আই সমান PR1T/100, এটা প্রথম যেটার ক্ষেত্রে। তাহলে আই সমান দেখো দেওয়া আছে কত এক্স দেওয়া আছে ইজিক্যাল টু পি পি মানে সময় টি মানে 6, পি মানে এক্স আর R1 মানে R1। তাহলে এটা গুণ করলে কী পাবো 6x/100, ঠিক আছে। একবারে মানটা বসে ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে এক্স কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 6R1 ইজিক্যাল টু 100। তাহলে R1 সমান কী পাবো 100/6 50/30 সমান হচ্ছে কত 16.2/3%। তাহলে প্রথম ক্ষেত্রে যখন কোনো আসল 6 বছরের দ্বিগুণ হয় তখন তার সুদের হারটা বের করলাম, যেহেতু একই সুদের হারে বলেছে একই সুদের হারে 10 বছরে 3 গুণ হবে। এবার আমরা কি করব যে আরের মান বের করবো 10 বছরের ক্ষেত্রে। তো 10 বছরে যদি 3 গুণ হয় তাহলে সেক্ষেত্রে সুদ আসল কী হবে 3p, তো সুদ আসল হবে 3p আর সুদ হবে 3 - p সমান 2p আর আসল তো p টাকা, আসল p টাকা। যে কোনো বছর যদি 10 বছরে যদি 3 গুণ হয় তাহলে সেক্ষেত্রে সুদ হবে তোমার 3p - 2p, ঠিক আছে। যেমন দ্বিগুণ হলে 2p - p, 3 গুণ হলে 3p - p, 4 গুণ হলে 4p - p। তাহলে এক্ষেত্রে সুদ আসল হচ্ছে 3p, সুদ হচ্ছে তোমার 2p টাকা। তাহলে শর্ত সুদের পরিমাণ 2p মানে i ইজিক্যাল টু PR/100। তাহলে PR2 সময় হচ্ছে 10/100। তোমার এখানে তোমার কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করতে কী পাবো পিপি কেটে দিচ্ছি বা কাট রেখে দিয়েছে, যে কোনাকুনি গুণ করলে আমরা পাবো যে 10 PR2 ইজিক্যাল টু 200p। তাহলে পিপি কেটে যাচ্ছে, তাহলে R2 সমান 200/10p বা এখানে R2 সমান 200p/10p, 0 0 কেটে যাচ্ছে পিপি কেটে যাচ্ছে সমান কি 20%। তাহলে এখানে আর পেলাম তোমার আর এর মান পেলাম 20%, আগে পেয়েছিলাম কত 16.2/3। তাহলে দুটা আর এর মান সেম হচ্ছে না, তারপরে এটা কী হবে মিথ্যা হবে।
ঠিক আছে, কারণ ওখানে বলে দিয়েছে একই হারে মানে 6 বছরে তোমার কোনো আসল 6 বছরে দ্বিগুণ হবে, একই হারে বলছে সেটা তোমার 10 বছরে 3 গুণ হবে, তারপর মিথ্যা হবে, সেম হচ্ছে না। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর। 3 নম্বর বলেছে যদি কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:10 হয় তাহলে ত্রিভুজটি সমকোণী হবে। বলছে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত যদি এতটাই হয় তাহলে ত্রিভুজটি সমকোণ হবে। আগে জানতে হবে সমকোণী ত্রিভুজটা কি। সমকোণী ত্রিভুজ হতে গেলে আমাকে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, একটা কোণ সমকোণ হতে হবে, বা পিথাগোরাসের উপপাদ্যটা মেনে চলতে হবে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হতে হবে। তো এখানে দেখো যে বাহুগুলির দৈর্ঘ্য যদি আমরা 3x 4x 10x ধরি তাহলে ছোট দুটো বাহুর যোগফল করো। ছোট দুটো বাহু কি 3x প্লাস 4x সমান কত পাচ্ছি 7x। আর ছোট বাহু দুটোর দৈর্ঘ্য যখন যোগ করে দেখছি যে বড় বাহুটা থেকে ছোট হচ্ছে, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমরা জানি যে 3টা বাহুর মধ্যে সবথেকে ছোট বাহু দুটার যোগফল করে যদি তোমার বড় বাহু থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, ছোট হলে ত্রিভুজ আঁকতে পারবো না। কিন্তু এখানে দেখো 3x প্লাস 4x দুটো যোগ করে আমরা 7x হয়, যেটা 10 থেকে কম, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তার মানে কি না ত্রিভুজই হবে না, ত্রিভুজই তৈরি হবে না, তো এখানে সমকোণী ত্রিভুজ বলার কোনো মানেই হয় না। বা সেটা যদি আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী প্রমাণ করতে চাই তাহলে ছোট দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি করে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু কী হওয়া উচিত অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কি এখানে যে 100x স্কোয়ার হওয়া দরকার, কারণ এখানে বড় বাহু কত আছে 10x স্কোয়ার আছে, কারণ 10x স্কোয়ার করলে কী পাবো 100x স্কোয়ার। কিন্তু এই দুটো বাহুর বর্গের যোগফল করে দেখছি যে আমার কত হচ্ছে 25x স্কোয়ার, তাহলে এটা কী হবে মিথ্যা হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে cot 10 ডিগ্রি, cot 20, cot 60, cot 70, cot 80 ইজিক্যাল টু 1/√3। তো দেখি হচ্ছে কি না। যে দেখো যে 90 ডিগ্রির পরিবর্তে cot 10 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো cot 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। 90 থেকে 80 বাদ দিলে 10, তাহলে cot 10 ডিগ্রি হচ্ছে। 20 পরিবর্তে লিখতে পারো 90 মাইনাস 70, আর cot 60 রেখে দিলাম, আর এটি মানে বাকিটি রেখে দিলাম। এবার দেখো যে cot 90 মাইনাস 80 তাহলে কী বুঝবো tan 80 ডিগ্রি। cot 90 মাইনাস 70 tan 70, আর cot 60 মান আমরা জানি 1/√3, আর বাকিটা রেখে দিলাম। এবার দেখো tan 80 cot 80 মানে এর ফর্মুলা আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা ইজিক্যাল টু 1। দেখুন tan থিটা cot থিটা, থিটা জায়গায় 80 আছে, তাহলে এই দুটার পরিবর্তে 1, আবার এই দুটার পরিবর্তে 1, তাহলে পড়ে থাকছে কি 1/√3। তাহলে 1-এর সঙ্গে 1/√3 গুণ করলে কী পাবো 1/√3 পাবো, তার মানে এটা কী হবে সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর। 5 নম্বর বলছে কোনো ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান সমান ঘনকের আয়তন, এটা মিথ্যা হবে। ঠিক আছে, কোনো ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য জানা থাকলে সেক্ষেত্রে আয়তন কী হবে তোমার যে a³ হবে। ঠিক আছে, বাহুর কিউব হবে, কিন্তু এখানে তো বাহুর কিউব হচ্ছে না, স্কোয়ার হচ্ছে, তাহলে এটা মিথ্যা। লাস্ট আজকের এই ভিডিওই 3 নম্বর স্কুলের 110 নম্বর পেজের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চিন বলছে যে ওজাইভ এর সাহায্যে সংখ্যাগুরু মান নির্ণয় করা যায়, এটা মিথ্যা, কারণ ওজাইভের সাহায্যে আমরা মধ্যমান নির্ণয় করতে পারি। ওকে, কী নির্ণয় করা যায় মধ্যমান নির্ণয় করা যায়, ওজাইভের সাহায্যে মধ্যমান নির্ণয় করা যায়। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।